আবার নতুন করে আমরা ক্লাস শুরু করছি। আজকে তোমরা জানো সিডিপি রয়েছে। প্রথম যে অধ্যায় আমরা শুরু করছি, বিকাশের ধারণা এবং শিখনের সঙ্গে তার সম্পর্ক। তো আমাদের মধ্যে কিছুজন আছে যারা ইংলিশ মিডিয়াম, তো তাদের জন্য আমি বাংলা নোটসের পাশাপাশি ইংলিশ নোটসটাও দিয়েছি, যাতে তাদের অসুবিধা না হয়। আচ্ছা, আমাদের যে ক্লাসটা করানো হয়, তোমাদের যারা নতুন আছো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা থিওরি পোর্শনটা ডিসকাস করার পর আমরা এই থিওরি থেকে রিলেটেড যে সমস্ত কোশ্চেন হতে পারে, তেমন হচ্ছে কি এখানে সাজেস্টেড কিছু এমসিকিউ রাখি। যেমন আজকে 20খানা এমসিকিউ রয়েছে, তো সেগুলো আমরা পড়বো আর কি, ঠিক আছে, বা সেগুলোকে আমরা সলভ করব। তো আগে আমরা থিওরি পোর্শনটা জেনে নিই। থিওরি শুরু করার আগে তোমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের এই আপার প্রাইমারির যে সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন করে আমরা রিভাইজ শুরু করছি। আজকে সিডিপির প্রথম অধ্যায়, বিকাশের ধারণা এবং শিখনের সঙ্গে তার সম্পর্ক কি, এটা আমরা আলোচনা করব। দেখো, দুটো জিনিস বা দুটো টার্ম আমরা সবাই পরিচিত, কারণ সবাই বিএড করেছি। একটা হচ্ছে গ্রোথ, একটা ডেভেলপমেন্ট। ঠিক আছে, গ্রোথ আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট। এই গ্রোথটাকে আমরা বলি বৃদ্ধি, আর ডেভেলপমেন্ট বলতে হচ্ছে বিকাশ। তো এখানে প্রথমে যেটা আমরা হেডিং করেছি, দেখো, যে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট। দেখো, যদি আমরা মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে বিকাশ বা ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা মনে করি যে কেবল অবয়ব বা আকৃতির পরিবর্তন বোঝায় না। তাহলে কি বোঝায় না, বিকাশ হচ্ছে কি এমন একটা প্রগতিশীল, ধারাবাহিক এবং নিয়মতান্ত্রিক পরিবর্তন, যার ফলে কি হয়, নতুন নতুন বৈশিষ্ট্য এবং কার্যক্ষমতার অধিকারী হয়। এবং এটাও আমরা সবাই জানি যে এই যে বিকাশ, এই বিকাশ কিন্তু হচ্ছে কি তোমার জন্ম থেকে শুরু করে একদম পুরো মৃত্যু পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত হচ্ছে জীব বেঁচে থাকবে তার কিন্তু ডেভেলপমেন্ট বা বিকাশ ঘটে থাকে। তো দেখো, এখানে আমরা আলাদা করে কিছু পয়েন্ট মেনশন করে দিয়েছি, যে বিকাশের মূল কথা এবং জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ ভালো করে তোমরা লক্ষ্য করো যে বিকাশের মূল কথা আমরা কি বলি, যে একটি শিশুর গুণগত এবং পরিমাণগত পরিবর্তনের একটি সামগ্রিক রূপ। ওকে, মানে শুধুমাত্র যে তার কোয়ালিটেটিভ পরিবর্তন হচ্ছে তা নয়, তার পাশাপাশি তার হচ্ছে দেখো পরিমাণগত, অর্থাৎ কোয়ান্টিটেটিভ একটা পরিবর্তনও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটাকে সামগ্রিকভাবে যদি আমরা তুলে ধরার চেষ্টা করি, সেটাকে আমরা কি বলি, বিকাশ বা ডেভেলপমেন্ট বলে থাকি। ঠিক একইভাবে যেটা আমি তোমাদেরকে শুরুতে বলছিলাম, যে এটা কিন্তু লাইফ লং প্রসেস, মানে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত যে বিকাশ সম্পন্ন হয় তা নয়, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে একদম অবিরাম গতিতে, ঠিক আছে, এবং সেটা হচ্ছে কি তোমার কন্টিনিউয়াস প্রসেস ভাবে চলতে থাকে। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে মায়ের গর্ভে ভ্রূণ অবস্থা থেকেই শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত বিকাশ অবিরাম গতিতে চলতে থাকে, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা বলতে পারি যে বিকাশ হচ্ছে কি তোমার জীবনব্যাপী একটি প্রক্রিয়া। ওকে, আচ্ছা, যাই হোক, তোমরা সবাই বুঝতে পারছো তো? একটু তোমরা আমাকে রিপ্লাই জানাও তো, মানে এখানে কমেন্টে জানাও তো, ঠিক আছে। তো আমি খুব বেশি ফাস্ট যাব না, জিনিসগুলোকে ধরে ধরে পড়ানোর চেষ্টা করছি, যাতে করে সামগ্রিকভাবে জিনিসগুলো তোমাদের বোধগম্য হয়। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যারা প্রথম দিন থেকে ছিলে, তাই না, আমি চেষ্টা করেছি নোটসগুলোকে একটু মডিফাই করে দেওয়ার, ঠিক আছে, মানে আরও কিছু নতুন ইনফরমেশান দিয়ে জিনিসগুলোকে গুছিয়ে করে দেওয়ার চেষ্টা করেছি। আগের নোটসগুলোকে শুধু রাখিনি, কোশ্চানও চেঞ্জ করেছি, নোটসগুলোকে মডিফাই করেছি, ঠিক আছে, মানে হুবহু আগের নোটসটাকে রাখিনি। আর বুঝতে পেরেছো সবাই? চলো দেখো, এবার দেখো বিকাশের প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে। দেখো, এইগুলো মেনলি বিভিন্ন এমসিকিউতে বিভিন্নভাবে দিয়ে থাকে। তো এই জন্য আমরা প্রথমে যেটা দেখেছি, দেখো, ধারাবাহিকতা, 2 নম্বর হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত, ব্যক্তি বৈষম্য, সামান্য থেকে বিশেষের অভিমুখ। দেখো, 4টি আমরা বৈশিষ্ট্য কথা বলছি। প্রথমে যে বৈশিষ্ট্য কথা বলা হচ্ছে সেটা হচ্ছে দেখো ধারাবাহিকতা বা কন্টিনিউইটি। দেখো, এমন হয় না যে হঠাৎ করে বিকাশ ঘটে গেল, এমনটা নয়। এটা দেখো ধারাবাহিকভাবে চলতে থাকে। মানে ধরো একটা শিশু, সে জন্মানোর পরে দেখো সে হঠাৎ করে কিন্তু দৌড়াতে পারে না। তাহলে তার জন্য সে কি করে না, প্রথমে দেখো সে মানে
যখন হচ্ছে জন্মায় তখন দেখবে সে মানে পাশ ফেরাতেও পারে না, সে জাস্ট মানে মুখটাকে সামনে রেখে সামনের দিকে থেকে সে শুয়ে থাকে। তারপরে দেখবে একটু উবুড় হতে শিখে, তারপর হামাগুড়ি দেয়, তারপরে দেখবে দেওয়াল ধরে বা কাউকে ধরে সে দাঁড়াতে শেখে, তারপরে দেওয়ালে ধরে বা তার পরিবারের কাউকে ধরে হাঁটতে শেখে, তারপরে দেখবে হাঁটার সময় দেখবে ব্যালেন্স করতে শেখে, তারপরে শেষে গিয়ে সে দৌড়ায়। মানে এমন নয় যে হঠাৎ করে সে দৌড়াতে শুরু করে দেবে। তাহলে এটাকে আমরা কি বলছি, একটা ধারাবাহিক বা কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা, তারপরে দেখো পরস্পর সম্পর্কযুক্ত। অর্থাৎ দেখো মানে এই যে আমরা ডেভেলপমেন্ট বলছি, যে শুধুমাত্র শারীরিক ডেভেলপমেন্ট ঘটে গেলেই যে তার ডেভেলপমেন্ট হচ্ছে তা নয়। ডেভেলপমেন্ট হচ্ছে কি একটা মানে ইন্টার রিলেশনশিপ বলতে পারো, যেমন হচ্ছে শারীরিক, মানসিক, সামাজিক, তিনটেকে কম্বাইন ফর্মে যদি তার বিকাশ ঘটে তবে গিয়ে সেটাকে আমরা সার্বিক বিকাশ বলবো। মানে এমন হয় না যে তার শারীরিকভাবে সে সক্ষম কিন্তু মানসিক তার ডেভেলপমেন্ট ঘটেনি, তখন দেখবে তাকে আমরা অ্যাবনর্মাল বলে দিই আর কি। ঠিক আছে, যে একটা হচ্ছে অ্যাবনর্মাল, কেননা তার দেখবে মেন্টাল ডেভেলপমেন্ট ঠিকঠাক করে হয়। ঠিক আছে, মানে শারীরিকভাবে বাহ্যিক দিক থেকে দেখলে মনে হচ্ছে যে সে বড়, কিন্তু তাকে তার কার্যকলাপ বা তার মানসিকতা দেখে তার মনে হয় না। তো এই জন্য বিকাশটাকে শুধুমাত্র একটা দিক দিয়ে আমরা বলতে পারবো না। তাহলে সার্বিক বা বলতে পারি যে পারস্পরিক সম্পর্কযুক্ত হলে তবে কিন্তু তার মধ্যে একটা বিকাশ সম্পন্ন হয়েছে বলে আমরা বলে থাকি। ঠিক আছে, এমন একটা উদাহরণ এখানে বলার চেষ্টা করা হয়েছে। দেখো যে একটি অসুস্থ শিশুর শারীরিক বিকাশ ব্যাহত কিন্তু মানসিক বা প্রাথমিক বিকাশও বাধাপ্রাপ্ত হতে পারে। মানে যদি তার শারীরিক ডেভেলপমেন্ট ঠিকঠাক না হয় তাহলে সেখানে কিন্তু মানসিক বা প্রাথমিক বিকাশ কিন্তু অনেকটা বাধাপ্রাপ্ত হয়ে যায়। ঠিক আছে, ব্যক্তি বৈষম্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, মানে এমন নয় যে ধরো আমরা দেখলাম যে একই পরিবারের দুটো ছেলে বা একই পরিবারে হচ্ছে কি দুটো মেয়ে, তাদের ক্ষেত্রে বুদ্ধিমত্তা একই হবে এমনটা হতে পারে না, বা দুজনের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট যে গ্রোথ ডেভেলপমেন্ট সবটাই সমান আকারে হবে এমনটা কিন্তু ভাবা উচিত না। এটা আমাদেরকে প্রত্যেকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, মানে আমরা এটা এই জায়গায় না অনেকে ভুল করে ফেলি, মানে বিশেষ করে যখন বাবা মা হবে তোমরা এই জায়গাগুলো যাতে ভুলটা না হয় আর কি। দেখবে আমরা সবসময় কম্পেয়ার করার চেষ্টা করি যে ওর বাচ্চা ওই বয়সে গিয়ে এত কিছু শিখে যাচ্ছে, আমার বাচ্চা পাচ্ছে না কেন। ওই জায়গায় কি একটা বৈষম্য তৈরি করে ফেলে বলে তারা শাসন অত্যাচার চালায়। এই জিনিসটা ঠিক নয়, কারণ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস থাকবেই, প্রত্যেকে কিন্তু আলাদা, তাই না? আমরা জানি যে প্রত্যেকের জেনেটিক ম্যাটেরিয়াল সেম হলেও জিনের সিকোয়েন্স কিন্তু আলাদা। তো আমরা যদি মনে করি যে একই বয়সে বাচ্চা মানে সবার ক্ষেত্রে একই বৈশিষ্ট্য চলে আসবে এমনটা নয়। প্রত্যেকটা শিশুর হচ্ছে বিকাশের ধারা নির্দিষ্ট হলেও তার গতি কিংবা হার কিন্তু আলাদা। ঠিক আছে, অর্থাৎ একই বয়সে দুটি শিশুর বুদ্ধিমত্তা উচ্চতা সমান নাও হতে পারে, বডি ওয়েট নাও সমান হতে পারে। ঠিক আছে, বা একই তোমার হচ্ছে কি যে কাজকর্ম করবে সেটাও নাও হতে পারে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কিন্তু লক্ষ্য করা যায়। এবারে দেখো, এবারে সামান্য থেকে বিশেষের অভিমুখ, অর্থাৎ জেনারেল টু স্পেসিফিক। অর্থাৎ শিশু প্রথমে সামগ্রিক বা সাধারণ প্রতিক্রিয়া দেখায়, পরে সেখান থেকে আমরা দেখতে পাবো কি সুনির্দিষ্ট প্রক্রিয়া কিন্তু করে থাকে আর কি। যেমন কোনো জিনিস ধরার জন্য শিশুকে প্রথমে তার পুরো হাত বা শরীর বাড়িয়ে দেয়, পরবর্তীতে দেখো কেবল আঙ্গুল দিয়ে সেটিকে সে তুলে নেয়, তাই না? তো এটাকে আমরা কি বলতে পারি যে সাধারণ থেকে সে বিশেষের দিকে হচ্ছে আর কি। ঠিক আছে, আচ্ছা, আর একটা দেখো বলছে 5 নম্বরে যে পরস্পর মিথস্ক্রিয়া, যেটা অলরেডি আমরা দেখলাম যে বিকাশটা কিন্তু শুধুমাত্র যে বংশগতির উপর ডিপেন্ড করছে তা নয়, এটা পরিবেশের হচ্ছে কি মানে সাথে ইন্টারেক্ট করে একটা যৌথ প্রক্রিয়া হিসাবে আমরা দেখতে পাচ্ছি বিকাশ। তো এই জন্য এটাকে আমরা বলতে পারি যে মিথস্ক্রিয়া। দেখো এখানে একটা আমরা সূত্র লিখে দিয়েছি যে বিকাশ সমান বংশগতি ইন্টু পরিবেশ। ঠিক আছে, অর্থাৎ ডেভেলপমেন্ট ইকুয়াল টু হেরিডিটি ইন্টু এনভায়রনমেন্ট। এই সূত্রটা কিন্তু মাথায় রাখবে যে শুধুমাত্র তার বংশগতির উপর ডিপেন্ড করবে বিকাশ বা ডেভেলপমেন্ট তা নয়, এর সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে কে পরিবেশ বা এনভায়রনমেন্ট। চলো তাহলে এই যে আমি যতগুলো বৈশিষ্ট্য বললাম একটু তোমরা জানাও তো, সবাই বুঝতে পারলে কিনা একটু তোমরা জানাও তো, বিকাশের যে বৈশিষ্ট্যগুলো বললাম। ঠিক আছে তো? দেখো ক্লাস করছে 31 জন, তাই না? একটু বলার চেষ্টা করো, যদি কারোর সমস্যা থাকে তাহলে বলো। আমি জানি বিএডে যদিও তোমরা এগুলো পড়েছো, ঠিক আছে, বাট এখানেও তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো যদি না বুঝতে পারো বলবে। হ্যাঁ, চলো এবারে আমরা চলে যাচ্ছি নেক্সট কনসেপ্টে। এবারে দেখো গ্রোথ এবং ডেভেলপমেন্টের যদি আমরা কম্পারেটিভ স্টাডি করি তাহলে আমরা কি দেখতে পাবো। দেখো তো এখানে বিভিন্ন প্যারামিটার অনুযায়ী
আমরা বৃদ্ধি এবং বিকাশকে আমরা ডিফারেন্সিয়েট করেছি। প্রথমে যে প্যারামিটারটাকে নিয়েছি সেটা হচ্ছে দেখো প্রকৃতি বা নেচার। তো গ্রোথ দেখো বলছে মূলত দৈহিক বা কাঠামোগত যে পরিবর্তন সেটাকে আমরা গ্রোথ বা বৃদ্ধি বলছি। আর এখানে বিকাশ হচ্ছে কি দেখো দৈহিকের সাথে মানসিক, সামাজিক, প্রাক্ষবিক এই সমগ্র যে পরিবর্তন সেটাকে আমরা বিকাশ বলছি। পরিমাণ যোগ্যতা যদি আমরা দেখি তাহলে বৃদ্ধিকে আমরা পরিমাণ করতে পারি। তো এই জন্য এক এক স্কেল বা ওজনের মেশিনে নিখুঁত মাপা যায়, ঠিক আছে। যেমন ধরো 5 ফুট উচ্চতা, 50 কেজি বডি ওয়েট, এগুলোকে আমরা মাপতে পারি, কিন্তু বিকাশকে আমরা মাপতে পারি না, তাই না। বিকাশ মূলত গুণগত মান, যেটাকে আমরা কি বলি গো, এটা যদি কোয়ান্টিটেটিভ হয় এটা কোয়ালিটেটিভ, তাই না। এটাকে আমি ইংলিশে লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি তোমার কি বললাম কোয়ান্টিটেটিভ, আর এটা হচ্ছে তোমার কোয়ালিটেটিভ, ঠিক আছে। তো এই জন্য আমরা বলছি দেখো সরাসরি মাপা যায় না, আচরণের মাধ্যমে পর্যবেক্ষণ করা যায়। আচ্ছা, আর কি না, সময়সীমা যদি আমরা দেখি একটি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত চলবে, তারপরে কিন্তু গ্রোথ আর হয় না। দেখবে যখন আমরা এখন ধরো হচ্ছে কি আমরা মানে যুবক অবস্থায় বা যুবতী অবস্থায় তোমরা অনেকেই রয়েছে, দেখবে যখন হচ্ছে কি আমরা বার্ধক্যে প্রবেশ করব না, তখন দেখবে আর গ্রোথ দেখা যাবে না। দেখবে চামড়াগুলো কুঁচকে যাবে, মানে সেলগুলো তখন হচ্ছে কি তোমার মৃত্যু শুরু করবে আর কি। সেলগুলো দেখবে আস্তে আস্তে করে ডিগ্রেড হওয়া শুরু করবে। তো এই জন্য দেখো নির্দিষ্ট বয়স পর্যন্ত কিন্তু আমাদের গ্রোথ দেখা যায়, তাই না। কিন্তু দেখবে ডেভেলপমেন্টটা মৃত্যু পর্যন্ত চলবে, এর কোনো সমাপ্তি নেই, জীবের মৃত্যু পর্যন্ত কিন্তু চলবে আর কি, ঠিক আছে। আচ্ছা, নির্ভরতা, বৃদ্ধি ছাড়াই বিকাশ সম্ভব, তাই না। বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব, যেমন উচ্চতা না বাড়লেও বুদ্ধির বিকাশ হতে পারে, কিন্তু বলছে বিকাশ সাধারণত বৃদ্ধির উপরই নির্ভরশীল, ঠিক আছে। এটি একটি স্বাধীন এবং ব্যাপক তোমার হচ্ছে কি প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে আমি আবার এটা বলে দিচ্ছি, দেখো নির্ভরতা যদি দেখি বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব, কিন্তু বিকাশ সাধারণত বৃদ্ধির উপর নির্ভরশীল হলেও এটি একটি মানে মানে এমন নির্ভরশীল হলেও কিন্তু এটা একটি স্বাধীন এবং ব্যাপক প্রক্রিয়া হিসাবে আমরা মনে করি আর কি। আচ্ছা, এবার হচ্ছে কি দেখো সংকীর্ণ বনাম ব্যাপক। বৃদ্ধি হলো বিকাশের একটি অংশ যা উপাদানের মতো, আর বিকাশ একটি সামগ্রী এবং অত্যন্ত ব্যাপক একটি প্রক্রিয়া। দেখো এই 5টি পয়েন্টের মাধ্যমে আমরা ডিস্টিংগুইশ করার চেষ্টা করেছি যে কিভাবে বৃদ্ধির সাথে বিকাশকে আমরা আলাদা করতে পারি। এবারে বিকাশের বিভিন্ন ক্ষেত্র বা বিভিন্ন ডোমেইন আমরা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা মানব শরীরের ক্ষেত্রে বিকাশের ক্ষেত্রে 4টি ক্ষেত্র হিসাবে আমরা ভাগ করি, ঠিক আছে। একটা প্রথমে রয়েছে শারীরিক বা দৈহিক বিকাশ, যেটাকে আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলি। তারপরে দেখো জ্ঞানীয় বা প্রজ্ঞামূলক বিকাশ, যেটাকে কগনিটিভ ডেভেলপমেন্ট বলি। তারপরে হচ্ছে কি তোমার 3 নম্বরে বলা আছে সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট। আর 4 নম্বরে হচ্ছে কি দেখো প্রক্ষোভিক বা আবেগীয় বিকাশ, এটাকে ইমোশনাল ডেভেলপমেন্ট। ওকে, এই 4টি ভাগে আমরা ভাগ করছি, ঠিক আছে। দেখো এবারে শারীরিক বা দৈহিক বিকাশ, যেটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ওকে। তো এখানে এর মধ্যে আমরা মূলত যেটা দেখি যে উচ্চতা, ওজন, মস্তিষ্কের গঠন, পেশি সঞ্চালন ক্ষমতা, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। এটাকে 2টি ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা স্থূল সঞ্চালনমূলক আর এটা সূক্ষ্ম সঞ্চালনমূলক। ভালো করে শুনবে, এটা পরীক্ষায় আসে আর কি। একটা গ্রস মোটর হচ্ছে স্কিল, এটা ফাইন মোটর স্কিল। আমরা দেখবে লাস্টের দিকে যখন ক্লাসগুলো করতাম, এই ফাইন মোটর স্কিল সম্বন্ধে হচ্ছে কি তোমাদেরকে উদাহরণ হিসাবে জিজ্ঞাসা করতাম যে হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস ইজ এ ফাইন মোটর স্কিলস, তাই না। বা নিচের কোন ধরনের কার্যক্ষেত্রে আমরা সূক্ষ্ম সঞ্চালনমূলক প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। তো সেখানে বিভিন্ন কাজ করা দেওয়া থাকতো। তো সেখানে আমরা পেন্সিল দিয়ে লেখা বা ছবি আঁকা বা সুতোর মধ্যে পুঁতি লাগানো, এই বৈশিষ্ট্যগুলোকে আমরা সূক্ষ্ম সঞ্চালনমূলক স্কিল হিসাবে আমরা মনে করেছিলাম, তাই না। তো সেই জন্য দেখো এখানে শারীরিক বা দৈহিক বিকাশের ক্ষেত্রে 2টি ভাগে যে বিভক্ত করা হয়েছে, গ্রস মোটর স্কিলের ক্ষেত্রে বড় পেশির ব্যবহার, যেমন দৌড়ানো, লাফানো, এই জিনিসগুলো দেখতে পাই। আর সূক্ষ্ম সঞ্চালনমূলকের ক্ষেত্রে ছোট পেশির ব্যবহার, যেমন পেন্সিল দিয়ে লেখা, ছবি আঁকা, সুতোর মধ্যে পুঁতি লাগানো, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। এবারে দেখো জ্ঞানীয় বা প্রজ্ঞামূলক বিকাশ, এটা দেখো কগনিটিভ ডেভেলপমেন্ট। এটা মূলত দেখো শিশুর ক্ষেত্রে চিন্তা করা, যুক্তি দেওয়া, কল্পনা করা, স্মৃতি শক্তি, ভাষা শিক্ষা বা কোনো সমস্যার সমাধান করার ক্ষমতা, এগুলোকে আমরা কি বলছি কগনিটিভ ডেভেলপমেন্ট। এগুলোকে আমরা কি বলছি কগনিটিভ ডেভেলপমেন্ট। হয়তো তোমরা বাংলার সাথে হচ্ছে কি ইংলিশের টার্মটাকে বেশি মনে রেখেছো হয়তো, তো সেক্ষেত্রে যাই হোক বাংলাটাও মনে রাখবে, তাই না। যেটাকে জ্ঞানীয় বা প্রজ্ঞামূলক বিকাশ বলছি, সেটাকেই আমরা ইংলিশে বলছি কগনিটিভ ডেভেলপমেন্ট। এই যে কাজকর্মগুলো বললাম, এগুলো কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে আর কি। বলো বলো স্যার, বলছি ওই গ্রোথ আর ডেভেলপমেন্টের ওখানে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটিভ নেচার, ওই জায়গাটা একবার একটু বলে দেবেন। মানে ওইখানটা না মানে শুনতে পাইনি আমি। মানে
এটা মানে হয়ে গেছিল ওই ধরো একটু হচ্ছে চলে কি, গেছিল। যখন আমরা বলছি যে বৃদ্ধিটাকে যেহেতু আমরা পরিমাপ করতে পারি, তাহলে পরিমাপযোগ্য যদি কোনো উপাদান হয় তাকে আমরা কোয়ান্টিটেটিভ বলি। কোয়ান্টিটেটিভ মানে পরিমাণ করা। আর যেহেতু হচ্ছে কি বিকাশটাকে তো আমরা বলতে পারি না যে ধরো কারোর মধ্যে ধরো বিকাশ, যে একটা নির্দিষ্ট স্কেল নেই যে তার মধ্যে 4 কিলো বা 4 মানে লিটার বা 4 হচ্ছে মিটার তার বিকাশ ঘটেছে, এরকম তো আমরা বলি না। তাহলে সেক্ষেত্রে আমরা এই বিকাশ বা ডেভেলপমেন্টটাকে একটা কোয়ালিটেটিভ ক্যারেক্টার হিসাবে মনে করি। ঠিক আছে, কোয়ালিটেটিভ ক্যারেক্টার্স। আর যেটা হচ্ছে কি তোমার বৃদ্ধি, সেটাকে আমরা কোয়ান্টিটেটিভ, যেহেতু আমরা তাকে পরিমাপ করছি। যেমন ধরো তার মধ্যে 5 ফিট উচ্চতা হলো, বা তার ক্ষেত্রে 55 কেজি তার বডি ওয়েট হলো, দিস ইজ দ্য কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার্স। কেননা আমরা মেজার করতে পারছি। তো সেটা হচ্ছে বিকাশের ক্ষেত্রে তো আমরা আর মাপতে পারছি না কোনো একটা দিয়ে, তাই না? তো সেই জন্য আমরা বিকাশকে কোয়ালিটেটিভ বলি, আর বৃদ্ধিটাকে আমরা কোয়ান্টিটেটিভ বলি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ঠিক আছে। চলো দেখো, এবারে যেটা বলছিলাম, তাহলে বিকাশের বিভিন্ন ক্ষেত্র হিসাবে আমরা শারীরিক বা দৈহিক বিকাশ এবং তার পাশাপাশি জ্ঞানীয় বা প্রজ্ঞামূলক বিকাশটা আমরা দেখলাম। 3 নম্বরের ক্ষেত্রে যেটা দেখতে পাই, সামাজিক বিকাশ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিকাশ। ঠিক আছে, এটা খুবই মানে গুরুত্বপূর্ণ। না হলে কিন্তু আমরা সমাজবদ্ধ জীব হিসাবে হয়তো পরিগণিত হতে পারতাম না। যদিও এটা অনেকের মধ্যে বর্তমান দিনে প্রভাব আমরা দেখতে পাই, তবে এটা খুবই দরকার আর কি। ঠিক আছে, এটা হচ্ছে দেখো, সমাজ বা পরিবেশের রীতিনীতি মেনে চলা, দলগতভাবে কাজ করা, সহযোগিতা বা সহানুভূতির মনোভাব গড়ে তোলা, এবং সমাজের একজন দায়িত্বশীল সদস্য হওয়া। দেখবে এখন নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার কারণে বাবা মা দেখবে পরিবারের সাথে বা বাকি সমাজের সাথে মিশতে দেয় না। ফলে এই যে সোশ্যাল ডেভেলপমেন্টটা কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে কম দেখা যায়। আমরা দেখবে আমাদের কলিগ বা আমাদের বন্ধু বান্ধব এর মধ্যে কিন্তু অনেকেই আমরা দেখতে পাই যারা কিন্তু প্রতি পদে এই ধরনের লেখুনাগুলো আমরা দেখতে পাই, এবং তারা সমাজে মেনে নিতে বা সমাজে হচ্ছে কি নিজেকে খাপ খাইয়ে নিতে অনেকটা কিন্তু সমস্যার সম্মুখীন হয়। এবং সেটা অবভিয়াসলি যখন বাচ্চা কাচ্চা হবে, প্রত্যেকটা বাবা মাকে ভাবা উচিত যে যাতে তার মধ্যে তার তোমার হচ্ছে কি মানে তার মধ্যে হচ্ছে কি তোমার ফিজিক্যাল ডেভেলপমেন্টের সাথে কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে যাতে সোশ্যাল ডেভেলপমেন্ট হয়, সেই ধরনের পরিবেশ তাকে যোগান দেওয়া, যাতে তার মধ্যে সোশ্যাল ডেভেলপমেন্টটাও ঠিকঠাক করে হয়। কারণ এই জিনিসগুলো যদি তার মধ্যে না ঘটে, তাহলে কিন্তু সে কিন্তু সামাজিক জীব হিসাবে নিজেকে মানিয়ে নিতে পারবে না, তাই না? সব জায়গায় সে কোণঠাসা হয়ে যাবে। তো যাই হোক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসাবে আমরা মনে করি। আর লাস্ট যেটা রয়েছে, এটাও খুব গুরুত্বপূর্ণ, ইমোশনাল ডেভেলপমেন্ট, তাই না? যেমন নিজের আবেগ, দেখবে আমরা রাগ, ভয়, আনন্দ, দুঃখ, চিন্তা, এই জিনিসগুলোকে চিনতে পারি, যে কখন রাগ দেখানো উচিত, কখন ভয় পাওয়া উচিত, কখন আনন্দ করা উচিত, কখন দুঃখ পাওয়া উচিত। মানে ধরো, মানে কি বলবো, ধরো কারোর হচ্ছে কেউ ধরো কারোর কষ্ট হচ্ছে, আমরা সেখানে তো আর আনন্দ হলেই হবে না, তাই না? তার হয়তো আমরা সেখানে তার কষ্টে আমরা কাঁদতে না পারি, কিন্তু আমরা দুঃখ প্রকাশ করতে পারি। তাহলে এই যে মানে আবেগীয় যে বিকাশ, এটা কিন্তু হওয়া উচিত, তাই না? কিন্তু এটা না হলে কিন্তু আবার মুশকিল হয়ে যাবে, তাই না? তারপরে হচ্ছে চিনতে পারা, আচ্ছা, তারপরে সেগুলোকে সঠিক উপায়ে প্রকাশ করা, পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে আবেগ নিয়ন্ত্রণ করা, তাই না? আবেগ কন্ট্রোলটা খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে? না হলে হচ্ছে কি, কোথায় তুমি সাহস দেখাবে, কোথায় ভয় পাবে, কোথায় তুমি আনন্দ, দুঃখ, এই জিনিসগুলো তোমাকে কিন্তু নিজেকে, মানে একটা শিশু যখন জন্মাচ্ছে তাকে কিন্তু আস্তে আস্তে করে সেগুলো শিখে যাচ্ছে আর কি। মানে একটা ম্যাচুরিটি পিরিয়ডে কিন্তু সেগুলো সব শিখে যায়। আর যদি ম্যাচুরেশন পরেও যদি তার মধ্যে এই জিনিসগুলো না আসে, তখন কিন্তু মুশকিল হয়ে যায়, তাই না? তো তাহলে একটা জীবনের ক্ষেত্রে সার্থকতা লাভ করতে গেলে আমার মনে হয় শারীরিক বিকাশের সাথে জ্ঞানীয় বা প্রজ্ঞামূলক বিকাশ, সামাজিক বিকাশ, প্রক্ষোভিক বা আবেগীয় বিকাশ, যেটাকে আমরা ইমোশনাল ডেভেলপমেন্ট বলি, এই জায়গাগুলো কিন্তু গড়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই তো? তোমরা কি মনে করো বলো? আমি যে এই যে কথাগুলো বলছি, এগুলো কি তোমরা কি মনে করো যে এগুলো দরকার কি দরকার না? বলো। একদম। তাহলে মনে রাখবে, এবং সিকোয়েন্সটাও মনে রাখবে। হ্যাঁ, তাহলে আগে হচ্ছে কি তোমার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তারপর কগনিটিভ, তারপর সোশ্যাল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা আমরা কিসের ভাগ করলাম না, একটা বিকাশের বিভিন্ন ক্ষেত্র বা ডোমেন অফ দ্য ডেভেলপমেন্ট। ভালো লাগছে তো? যারা নতুন জয়েন করেছো একটু জানাও তো, যারা নতুন জয়েন করেছো, যারা ভাবছিলে যে আবার নতুন করে কি শুরু হবে, তাহলে শুরু হচ্ছে, এবং তোমরা বুঝতে পারছো কিনা বলো। ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, চলো।
গুড। চলো এবারে দেখো, এবার তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এবার কিন্তু তোমাদেরকে সিরিয়াস হতে হবে, কারণ এই সামনাসামনি কিন্তু নোটিফিকেশন আসার সম্ভাবনা প্রবল তৈরি হয়েছে। আর তার পাশাপাশি তোমরা জানো, তো এইগুলো হচ্ছে কি তোমার মাথায় ভালো করে ঢোকাতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে আমি বারবার বলি, আজকেও বলবো, যে সবাই ট্রাই করবে যে যাতে করে লাইভ ক্লাসটাকে অ্যাটেন্ড করার জন্য। তাতে কি হয় জানো তো, এই যে রেগুলারিটি মেনটেন করলে তোমার পড়ার বোঝার ক্ষমতা বাড়ে, একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের মধ্যে একটা লিঙ্ক করতে পারবে। দ্বিতীয় কথা যেটা হচ্ছে কি, তোমরা মানে একটা নির্দিষ্ট হচ্ছে কি গতিতে বা একটা ধারায় তোমরা চলতে পারো। কি হয় অনেক সময় হচ্ছে কি তোমরা কি বলবো, যে তোমরা হচ্ছে কি অনেক সময় এই খেইটা হারিয়ে ফেলো আর কি। দুদিন ক্লাস করলে তারপরে দেখলে যে একটু অন্যমনস্ক হয়ে গেলে বা একটু খাপছাড়া হয়ে গেলে, তাহলে সেটা পড়া ধরতে অসুবিধা হয়। ঠিক আছে, এবারে এগুলো করা যায়, যদি কেউ ডেডিকেশন নিয়ে পড়াশোনা করতে চায় করতে পারবে, তাই না? আমি বা উদাহরণ বাদই দিলাম, তাই না? তোমাদের মধ্যে অনেকেই আছে যারা এই রেগুলার ক্লাস করে, তাই না? তোমরা বলবে স্যার আপনি তো হচ্ছে কি ক্লাস নেন, যখন আপনি তো ক্লাস না করালে আমরা করবো কি করে? তো এই জন্য আমি আমার উদাহরণ দিচ্ছি না। তোমাদের মধ্যে অনেকে আছে দেখবে তারা রেগুলার কিন্তু নির্দিষ্ট টাইমে কিন্তু ক্লাস করে, দেখবে তারা একটা নির্দিষ্ট শিক্ষায় এখনো আমি মনে করি যে তারা অনেকটা শিখে গেছে, এবং তারা এই মুহূর্তে পরীক্ষা নিলেও তারা পাস করতে পারে। যাই হোক, এটা আমি আর বেশি জোর দিয়ে বলছি না, তোমরা সবাই ম্যাচিওর ছেলে মেয়ে, তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আমি যখন সারাদিনে 4, 5টা, 7টা ক্লাস নিতে পারছি, তোমরা একটা যে কোনো কোর্সে আছো মানে তোমরা একটা ক্লাস করতেই পারো, তাই না? মানে টাইম মেনে। চলো এবারে যেটা বলছি দেখো। স্যার, হুম, নতুন করে শুরু হচ্ছে কবে থেকে? এই যে আজকে থাইকে আজ শুরু হচ্ছে, আজকে যে ক্লাসটা করছো এটা প্রথম ক্লাস, সিডিপির ক্লাস। এখন পেজ গুলো তো আলাদা, মানে আমি তো পরে জয়েন করেছিলাম তো কিছু বুঝতাম না, মানে প্রথম প্রথম বা মাঝখানে বা পিছনে এরকম লাইন পাইতাম না। লাইন তো বাই, এখন যদি ঠিক প্রথম আছে, থেকে শুরু হয়, তাহলে এখন হচ্ছে লাইন পাইতেছো। আশা করি হচ্ছে কি দেখো প্রথম থেকে শুরু করা হয়েছে, তো তুমি এখান থেকে যে ক্লাস শুরু করছো এখান থেকে দেখবে তুমি সমস্ত জিনিস আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, আর স্যার আমাদের তো আর্টস, তাহলে কি মানে ম্যাথ করতে হবে না? না তোমাকে ম্যাথ আর সায়েন্স পড়তে হবে না। দেখবে তোমার সোমবার দিন হচ্ছে কি যেটা সোশ্যাল স্টাডিজ ক্লাসটা থাকে তুমি সেটা করবে। ঠিক আছে, তোমাকে ম্যাথ আর সায়েন্স পড়তে হবে না, তোমার সেটা পড়া লাগবে না। তাহলে ঠিক আমাদের আছে, রুটিনে হ্যাঁ, আমাদের তাহলে কি কি বার ক্লাস হবে, মানে আমাদের আর দেখো আজকে? রুটিন দেওয়া আছে বাবা, রুটিন দেওয়া আছে, দেখে নাও, দেওয়া আছে তোমাকে, দেখবে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। ঠিক আছে। ওকে, চলো এবার দেখো, এবার হচ্ছে কি কনসেপ্ট অফ লার্নিং। দেখো কনসেপ্ট অফ লার্নিং এর ক্ষেত্রে আমরা শিখনের যে ধারণা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি এতক্ষণ তোমাদেরকে বলছিলাম যে শিখন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার ফলে এবং অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে আচরণের মধ্যে একটা স্থায়ী বা অপেক্ষাকৃত স্থায়ী হচ্ছে একটা পরিবর্তন কিন্তু আসে, সবার মধ্যেই আসে। ঠিক আছে, সেটা রাম সাম যদু মধু সবার মধ্যেই কিন্তু আসবে, এটাই হচ্ছে কি তোমার লার্নিং। এবারে এই যে লার্নিং এর যদি আমরা কম্পোনেন্ট দেখি বা উপাদান হিসাবে দেখি, তাহলে সেটা 3টি বিষয়ের উপরে নির্ভর করছে। একটা দেখো মোটিভেশন, একটা অ্যাটেনশন, একটা হচ্ছে ম্যাচুরেশন। অর্থাৎ দেখবে একটা যে কোনো কিছু কাজ করতে গেলে তোমাকে একটা সেলফ মোটিভেশন, মানে সেলফ হতে পারে বা বাহ্যিক হতে পারে, সেটা একটা মোটিভেশনের প্রয়োজন হয়, কৌতূহল বা প্রেরণার একটা দরকার পড়ে। তারপরে যখন তুমি সেটা শিখছো তখন কিন্তু সেখানে তোমাকে একটা মনোযোগ দিতে হবে, তাই না? এমন নয় ধরো তোমরা এই যে ক্লাসে জয়েন করে আছো, এদিকে ক্লাসে জয়েন করে আছো, ধরো দেখা গেল তুমি সেদিকে টিভি খুলে বসে আছো, বা তুমি ধরো কারোর সাথে আড্ডা মারছো, তাই না? বা ঘরের হচ্ছে পরিবারের সাথে তুমি তুমি হচ্ছে কি তুমি আড্ডা দিচ্ছ বা এখানে রান্না করছো বা খাওয়া দাওয়া করছো, এরকম করলে তো হবে না। তোমাকে একটা ন্যূনতম তোমাকে একটা অ্যাটেনশন দিতে হবে যে এখানে কি আলোচনা করা হচ্ছে, কি বলা হচ্ছে, তাই তো? তবে কি তুমি শিখতে পারবে। এমন নয় যে তুমি হচ্ছে কি জাস্ট জয়েন করে গেলে আর এখানে কিছু শুনলে না, ওদিকে তুমি গল্প করছো, আড্ডা মারছো, যা কিছু করছো, তো সেখানে তোমার কিছু শিখে মানে জয়েন করে কিছুই লাভ হবে না। তাহলে ন্যূনতম একটা মনোযোগের প্রয়োজন পড়ে। আর একটা কি পরিপক্কতা, ম্যাচুরেশন, তাই না? এটা হচ্ছে কি মূলত আমরা যেটা বলি সেটা হচ্ছে কি তোমার মধ্যে যদি একটা নির্দিষ্ট ম্যাচুরিটি না থাকে, তাই না? তোমাকে যদি আমি এখানে রকেট সায়েন্স পড়াতাম বা তোমাকে হচ্ছে কি তোমার অ্যাস্ট্রোফিজিক্স পড়াতাম, তাই না? তাহলে তোমার মধ্যে সেই জিনিসটা বোঝার জন্য তোমার ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়, তাহলে তুমি তখন নিতে পারতে না, তাই তো?
তাহলে এই জন্য হচ্ছে কি যে কোনো একটা জিনিস তোমাকে বুঝতে গেলে নিতে গেলে তোমাকে তার মধ্যে একটা ম্যাচুরিটি দরকার পড়ে। এবং আমি যেটা পড়াচ্ছি আশা করি তোমাদের মধ্যে সেই ম্যাচুরিটিটা রয়েছে, কারণ তোমার বয়সগত দিক থেকে, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সেই দুটো জিনিসই তোমাদের মধ্যে রয়েছে। তো অতএব আই হোপ এই 3টে জিনিস কিন্তু তোমাদের মধ্যে রয়েছে, যেটা কিন্তু শিখনের উপাদান হিসাবে কাজে লাগে এবং সেটা প্রত্যেকের মধ্যে রয়েছে। এবারে কি হয় দেখো, এই শিখন কিন্তু একটা উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। উদ্দেশ্যটা কি? যদিও তোমাদের উদ্দেশ্য হচ্ছে চাকরি পাওয়া, ঠিক আছে, যাই হোক, তাহলে এখন আমাদের আপাতত উদ্দেশ্য যেটা শিখনের উদ্দেশ্য কি না টেটটাকে পাস করা, তাই তো? এর জন্য সক্রিয় অংশগ্রহণের জন্য প্রয়োজন। এটা আমি এখন বলছিলাম যে তোমাদেরকে বারবার বলছিলাম যে তোমরা লাইভ ক্লাস জয়েন করো, লাইভ ক্লাস জয়েন করো। কেন না সক্রিয় অংশগ্রহণ ছাড়া কিন্তু শিখন কোনোভাবেই সম্ভব নয়, ঠিক আছে? তুমি সে ক্লাসের হচ্ছে ফার্স্ট হও, বা তুমি হচ্ছে কি টপার হও, বা তুমি যাই হোক না কেন, তোমাকে কিন্তু শিখনের জন্য কিন্তু সক্রিয় অংশগ্রহণ করতে হবে, একটা উদ্দেশ্যমুখী প্রক্রিয়ার মাধ্যমে তোমাকে জয়েন করতে হবে, ঠিক আছে? আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি যারা তাদের মানে একাডেমিক লাইনে তারা বিশাল মার্কস পেয়েছে বা অনেক র্যাঙ্ক হোল্ড করেছে, কিন্তু পরবর্তীকালে তারা স্রোতের গায়ে তারা কিন্তু হারিয়ে গেছে, ঠিক আছে, খুঁজে পাওয়া যায়। তো এরকমও হয়েছে। তো অতএব হচ্ছে কি এই জন্য সক্রিয় অংশগ্রহণটা কিন্তু খুবই জরুরি শিখনের জন্য। যাই হোক, আচ্ছা, এই টপিকটা এরকম, আমাকে হয়তো অনেক গুরুগম্ভীর কথা বলতে হচ্ছে, ঠিক আছে, তোমরা কিছু মনে করো না। তো যেহেতু হচ্ছে টপিকটা আমাকে এইসব জিনিস বোঝাতে গেলে এরকম গুরুগম্ভীর কথা বলতে হবে, ঠিক আছে? আমি খুব বেশি যে তোমাদেরকে জ্ঞান দিয়ে ফেলছি এমনটা মনে করার কিছু কারণ নেই, ঠিক আছে? মানে পড়ানোর সুবাদে বা টপিকটাকে বোঝানোর সুবাদে আমাকে বলতে হচ্ছে। চলো নেক্সট, এবার হচ্ছে কি বিকাশ এবং শিখনের আন্তঃসম্পর্ক কি। দেখো, তাহলে এখানে ডেভেলপমেন্ট এবং লার্নিং এর মধ্যেও একটা মানে কোরিলেশন রয়েছে, সেটা আমরা আলোচনা করলে তোমরা বুঝতে পারবে। তো শিখন এবং বিকাশ কিভাবে পরস্পরকে প্রভাবিত করে তা মনোবিজ্ঞানীরা তারা বিভিন্নভাবে আলোচনা করেছেন। তার মধ্যে আমরা দেখতে পাই 1 নম্বর হচ্ছে পরিপক্কতা এবং শিখন, মানে ম্যাচুরেশনের সাথে লার্নিং এর কি সম্পর্ক। তো ভালো করে শিখবে, মানে শুনবে যে বিকাশের একটি অন্যতম জৈবিক রূপ হচ্ছে কি পরিপক্কতা, ম্যাচুরেশন। উপযুক্ত পরিপক্কতা না হলে শিখন সম্ভব নয়। ধরো সাপোজ হচ্ছে তোমাদেরকে একটা আমি বাস্তব অভিজ্ঞতা মানে একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা শিশু, সে যদি হচ্ছে কি ABCD মানে সে যদি হচ্ছে কি আলফাবেট না শেখে, তাকে তুমি কি একটা প্যারাগ্রাফ পড়তে দিলে বা একটা লাইন পড়তে দিলে সে কি সেন্টেন্স আকারে পড়তে পারবে? কোনোদিনই সম্ভব না। তাহলে তার জন্য তার উন্নত ম্যাচুরেশন প্রয়োজন রয়েছে, তাকে অক্ষর জ্ঞান জানতে হবে, তবে গিয়ে সে যখন হচ্ছে কি তোমার একটা শব্দ উচ্চারণ করতে পারবে বা সেখান থেকে একটা বাক্য উচ্চারণ করতে পারবে, সেখান থেকে একটা সেন্টেন্স পড়তে পারবে। তো এই জন্য তাকে একটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝতে পারবে যে একটি 6 মাস বয়সী শিশুকে আপনি যতই ভালো প্রশিক্ষণ দিন না কেন, সে স্পষ্ট কথা বলতে বা দৌড়াতে পারবে না। কেন না তার জন্য যে পরিমাণ ম্যাচুরেশনের প্রয়োজন রয়েছে সেটা কিন্তু তার মধ্যে ঘটেনি। তার ভোকাল কোড বা পায়ের পেশি এখনো পরিপক্ক লাভ করেনি, যার কারণে তাকে তুমি যাই ভয় দেখাও, যাই তাকে হচ্ছে কি তুমি বলো না কেন, সে পারবে না, তাই না? তো ওটাই হচ্ছে কি, বা এটাও বাদ দাও, তুমি হচ্ছে কি ধরো একটা শিশুকে কি করলে না, তাকে বলে তুই এটা কাজ কর, তুই সাইকেল চালা, পারবে না। তাহলে সাইকেল চালাতে গেলে বা তোমরা যখন শিখেছো বা আমরা যখন শিখেছি, তোমরা ভাবো দেখি, প্রথমে আমরা সাইকেলটাকে ঘোরানো শুরু করেছি, তারপরে আমরা হাফ পেডেল দেওয়া শুরু করেছি, তারপরে হচ্ছে কি আস্তে আস্তে করে হচ্ছে কি সিটে না বসিয়ে দেখবে এই যে সাইকেলের রোডের উপরে হচ্ছে কি বসে পেডেল মারার চেষ্টা করেছি, তারপরে আমরা সাইকেলের সিটে বসিয়ে চালানোর চেষ্টা করেছি, তারপরে কাউকে একটা পিছনে ঘরের বোন বা ভাই বা বন্ধুকে বসিয়েছি, তারপর আস্তে আস্তে করে কমপ্লিট আমরা শিখেছি, তাই না? তো এবার দেখো, তাহলে হঠাৎ করে যদি বলে যে তোমাকে সাইকেল দেওয়া হচ্ছে, তুমি একটা কাজ করো, তার বয়স যতই হোক না কেন, যদি না শেখে সে কিন্তু পারবে না, তাই না? এটা তোমরা আশা করি বুঝতে পারছো, বা যারা জানো বা যারা জানো না তারা নিজেকে কোরিলেট করলে বুঝতে পারবে। তো এই জন্য আমরা বলতে পারি যে লার্নিংটা একটা নির্দিষ্ট ম্যাচুরেশন পিরিয়ডে এলেই তবে গিয়ে সম্ভব হয়, নতুবা কিন্তু সম্ভব হওয়া যায় না। আচ্ছা, এবার হচ্ছে কি আমরা বলবো যে শিখন বিকাশকে ত্বরান্বিত করে, তাই না? শিখন বিকাশকে কি করছে? ত্বরান্বিত করছে। অর্থাৎ আমরা যদি দেখো উপযুক্ত উদ্দীপনা এবং শিখনের পরিবেশ পেলে শিশুর মধ্যে অন্তর্নিহিত যে সম্ভাবনাগুলো সেগুলো বিকাশ ঘটে। একটি শিশুকে যদি সমাজ থেকে আলাদা রাখা হয়, সেখানে কোনো শিখন কিন্তু ঘটবে না। আমি এর আগের ক্লাসেও পড়ানোর সময় বারবার করে বলার চেষ্টা করি যে একটা পরিবারে দুটো সন্তান, একজনকে আমরা ভালো পরিবেশ দিলাম, ভালো শিক্ষা দিলাম, আর একজনকে যদি আমরা এমন একটা পরিবেশে রাখলাম যেখানে শিক্ষার কোনো বালাই নেই, সেখানে যদি সে কি হয়, কিছুদিন পরে যদি দুজনকে আমরা কম্পেয়ার করি,
তাহলে তাদের কিন্তু ডেভেলপমেন্টগত আমরা অনেক পার্থক্য দেখতে পাবো, তাই না? তো এই জন্য হচ্ছে কি আমরা বলতে পারি শিখন, প্রকৃত শিখন যদি তাকে ঠিকঠাক করে দেওয়া হয় তাহলে কিন্তু তার মধ্যে বিকাশ সাধনটা কিন্তু অনেকটাই উন্নত প্রকৃতির হবে, তাই না? তো এই জন্য এটাও কিন্তু মনে রাখবে যে শিখন কি করছে, বিকাশকে ত্বরান্বিত করছে, এটা একদম 100% ট্রুথ। এবারে বিখ্যাত কিছু মনোবিজ্ঞানী রয়েছেন যারা তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে এই জিনিসগুলোকে তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যেমন পিয়াগেট এবং হচ্ছে কি তোমার ভাইগটস্কি। এরা কি বলছেন ভালো করে দেখে নাও, এদের বক্তব্যগুলো কি দেখো। তো পিয়াজের মতে বিকাশ শিখনকে নিয়ন্ত্রণ করে। শিশু প্রথমে জৈবিকভাবে বিকশিত হয়, তারপর মানসিক স্তরে ক্ষমতা অনুযায়ী সে পরিবেশ থেকে শেখে, অর্থাৎ আগে বিকাশ তারপরে শিখন। এটা কার কথা? আমার কথা নয়, এটা হচ্ছে তোমার পিয়াগেটের কথা। আর ভাইগটস্কি কি বলছেন দেখো, ভাইগটস্কির উল্টো কথা বলেছেন, তার মধ্যে শিখন বিকাশকে চালিত করে। মানে উনি বলেন কি আগে আগে বিকাশ করছে তারপরে শিখন, আর ভাইগটস্কি বলছে যে শিশু বিকাশকে কি করছে, চালিত করে, শিখন বিকাশকে চালিত করছে। ওকে, অর্থাৎ শিশু যখন সমাজ আর সংস্কৃতির সংস্পর্শে এসে বড়দের সাহায্যে কিছু শেখে, যেটাকে আমরা জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলি, যেটাকে আমরা জেডপিডি বলি, ভালো করে মনে রাখবে এটা কার সাথে জড়িত, ভাইগটস্কির সাথে, তখন তার মানসিক ক্ষমতার বিকাশ ঘটে, তাই না? তাহলে দুজনের হচ্ছে বনবিজ্ঞানীর মধ্যে একটা মানে কন্ট্রাডিক্টরি ঘটনা আমরা দেখতে পাচ্ছি, কার সাথে? শিখনের সাথে বিকাশকে নিয়ে। ঠিক আছে, চলো নেক্সট। এবারে শিক্ষাগত তাৎপর্য, এডুকেশনাল ইমপ্লিমেন্টেশন আমরা কি দেখতে পাবো দেখো, এটাই আমাদের আজকের আলোচনার শেষ বিষয় আর কি। তো দেখো, একজন শিক্ষকের জন্য বিকাশ বা শিখনের সম্পর্ক জানা খুবই জরুরি। ঠিক আছে, যেমন হচ্ছে কি তোমার প্রস্তুতি যাচাই করা, রেডিনেস, আচ্ছা ব্যক্তি বৈষম্য অনুযায়ী শিখন, তারপর উপযুক্ত পাঠ্যক্রম তৈরি, তাই না? তারপর হচ্ছে কি সমন্বিত বিকাশ, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই। আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের বোঝার স্বার্থে, কারণ এখানে আমাদের বৈষম্যমূলক অনেক স্টুডেন্ট রয়েছে, সবার কথা ভাবতে হবে। দেখো তাহলে এখানে শিক্ষাগত যোগ্যতা মানে শিক্ষাগত তাৎপর্য বা এডুকেশনাল ইমপ্লিমেন্টেশন কি জিনিস দেখো, তাহলে একজন শিক্ষককে মনে রাখতে হবে যে একটা শিশুর জন্য বিকাশ এবং শিখন কিন্তু হচ্ছে কি একটা আন্তঃসম্পর্ক, যাতে তারা জানতে পারে এবং সেটা তার বাস্তব জীবনে যাতে সে ইমপ্লিমেন্ট করতে পারে। কেন? দেখো, যাতে প্রস্তুত, যাতে বলছে শিক্ষার্থীরা কোনো নতুন বিষয় যখন শেখার জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা, সেটা কিন্তু একজন শিক্ষককে বুঝতে হবে, তাই না? না হলে তুমি দুম করে হচ্ছে কি ক্লাসে এসে এটা এমন হচ্ছে কি তোমার গুরুগম্ভীর জিনিস শিখালে, আর বাচ্চারা তখন হচ্ছে কি তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো, তাই না? তাহলে তখন কিন্তু তোমাকে আগে থেকে বুঝে নিতে হবে যে তাদের হচ্ছে কি তোমার মানসিকভাবে তারা প্রস্তুত কিনা, মেন্টালি তারা সেই জিনিসটাকে নিতে পারবে কিনা। আচ্ছা, ব্যক্তি বৈষম্য অনুযায়ী শিখন, অর্থাৎ দেখো ক্লাসের সব শিশুর বিকাশের হার এক নয়, এটা আমাদেরকে বুঝতে হবে, এটা জানতে হবে। নাহলে কিন্তু আমরা যদি মনে করি, তাই না, আমার একজন হচ্ছে কি মানে ফিজিক্সের স্যার ছিলেন, ঠিক আছে, ওনার একটা ফেমাস ডায়লগ ছিল যে এই যে ক্লাসে, ঠিক আছে, আমার এখনো মনে আছে, ক্লাস 11-12 হচ্ছে কি উনি পড়াতেন, ঠিক আছে, তো উনি এখনো আছেন আর কি আমাদের সাথে। তো অশোক সুদ, তিনি বলতেন যে তোমরা তো একই হোস্টেলে থাকছো, একই হচ্ছে কি রান্নার মানে খাচ্ছ, একই পুকুরে চান করছো, তাই না? তোমরা সবাই হচ্ছে কি একই রকম রেজাল্ট করবে, ঠিক আছে। বলছে যে কিছুজন হচ্ছে কি তোমার ফার্স্ট হবে, কিছুজন সেকেন্ড হবে, আর বাকিরা সব থার্ড হবে, এর বাইরে কোনো রেজাল্ট হবে না, ঠিক আছে। হয়তো যাই হোক, তিনি আমাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেন যাতে আমরা ভালো কিছু করতে পারি বা আমরা যাতে ভালো বেটার করতে পারি। তো ওনার ওই কথাটা আমার কিন্তু সারা জীবন মনে থাকবে আর কি, ঠিক আছে। উনি খুব মানে মানে কি বলবো, রাগের সাথে সাথে বলতেন আর কি, কোনো কিছু যখন পড়াতেন তার আগে বলতেন। তো এই জিনিসটা কিন্তু আমি এখনো মনে রেখেছি। তো এটা কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু সম্ভব নয়, তাই না? কারণ প্রত্যেক শিশুর মধ্যে যে বিকাশের হার কিন্তু সমান নয়, তাই না? এমন হতে পারে না যে সবাই ফার্স্ট হবে, এটা সম্ভব নয়। যাই হোক, তো তাই শিক্ষক ধীরগতির শিক্ষার্থী এবং দ্রুতগতির শিক্ষার্থীকে অবভিয়াসলি আইডেন্টিফাই করবেন এবং তাদেরকে উপযুক্ত, তাদেরকে হচ্ছে কি একটা শিক্ষাগতভাবে বা যাকে বেশি মানে রেমিডিয়াল টিচিং দেওয়া উচিত তাদেরকে দিয়ে এটা সমকক্ষে আনার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর কি না, উপযুক্ত পাঠ্যক্রম তৈরি। তাহলে প্রাথমিক শিশুদের ক্ষেত্রে মূর্ত বা হাতের কাছের জিনিস দিয়ে শেখানো হয়, আর মাধ্যমিকের বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট চিন্তা ভাবনা শেখানো হয়, তাই না? এটি শিশুর জ্ঞানীয় বিকাশের স্তর দেখেই আমরা পরিমাপ করে থাকি। আচ্ছা, সমন্বিত বিকাশ বলছে শুধুমাত্র যে পুঁথিগত বিদ্যা দিলে হবে না, তাদেরকে হচ্ছে খেলতে দিতে হবে, তাদেরকে সামাজিক কিছু কাজকর্ম করতে দিতে হবে, তাই না, যাতে করে তাদের মধ্যে একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট গড়ে ওঠে। নাহলে দেখবে অনেক বাবা মা রয়েছে বাচ্চাকে খেলতে দেয় না, বাচ্চাকে সমাজের সাথে মিশতে দেয় না,
শুধু বলে এই এটা পড়, এটা পড়, এটা টিউশন দা, এই টিউশনটা নে, দিয়ে সারাদিন শুধু পড়তে থাকে। দেখবে তার মধ্যে কি হয়, জ্ঞানীয় বিকাশটা গড়ে ওঠে, কিন্তু তার মধ্যে শারীরিক বা সামাজিক যে বিকাশ না ঘটার কারণে সে কিন্তু তার মধ্যে ওভারঅল ডেভেলপমেন্ট কিন্তু হয় না। বুঝতে পারলে? তো তার মধ্যে স্যার, এই কিন্তু মূর্ত আর বিমূর্ত এই ব্যাপারটা একবার একটু বলবেন? হ্যাঁ, মূর্ত বিমূর্ত মানে দেখো, মানে যারা প্রাইমারি, যারা যারা প্রাইমারি স্কুলে পড়ে আর কি, তাদের ক্ষেত্রে আমরা যে কংক্রিট হচ্ছে কি বা মূর্ত চিন্তা ভাবনা করাচ্ছি বা শিক্ষা দিচ্ছি, এটা মানে কি না, যখন হচ্ছে কি তাকে আমরা কোনো কিছু দেখিয়ে দেখাচ্ছি যে দেখো এটা হচ্ছে কি অমুক জিনিস বা এটা হচ্ছে কি এই উদাহরণ, ঠিক আছে, তাকে আমরা সবকিছু দেখিয়ে তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, তাকে বলা হচ্ছে কি মূর্ত বা কংক্রিট আর কি। আর যখন হচ্ছে কি আমরা যখন হায়ার বা মাধ্যমিক লেভেলে যখন বাচ্চাদেরকে পড়াই, তখন তাদেরকে আমরা কি করি, বিমূর্ত চিন্তা ভাবনা, অ্যাবস্ট্রাক্ট, মানে তাকে হচ্ছে কি করছি, তাকে ভাবনা শেখাচ্ছি, যে মনে করো, কল্পনা করো, এই জিনিসগুলো হচ্ছে কি তাদেরকে মানে কি বলবো, যে তাকে হচ্ছে কি শুধুমাত্র বাস্তবিক জগৎ থেকেও ভাবনা জগতে নিয়ে গিয়ে তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি। আর এখানে কংক্রিট মানে যেগুলো মূর্ত আর কি, যেগুলো হাতের কাছে রয়েছে, যেগুলো উদাহরণ দিয়ে, যেগুলোকে হাতে দিয়ে তুমি মানে দেখাতে পারছো, যেগুলোকে টাচ করা যাচ্ছে, যেগুলোকে ফিল করা যাচ্ছে। আর যেগুলো এগুলো হচ্ছে ভাবনা ভাবে বা যেগুলোকে আমরা কল্পনা করেও যেগুলোকে আমরা শিখতে পারি, সেগুলোকে বলা হচ্ছে বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট। আর কংক্রিট যেগুলোকে হাতে দেখে তুমি দেখতে পাচ্ছ। ওকে, এই দুটো হচ্ছে কি তোমার, আমরা প্রাথমিক শিশুদের ক্ষেত্রে কংক্রিট বা মূর্ত ধারণা দিয়ে থাকি, আর মাধ্যমিকের স্তরে আমরা বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং দিয়ে থাকি। ঠিক আছে, চলো তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আমি যতটুকু আমি যতটুকু পেরেছি তোমাদেরকে বোঝাতে পেরেছি আশা করি। যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা কমেন্ট করে জানাও, আর যদি না হয়ে থাকে তাহলে বলো। যদি কোনো জায়গায় যদি সমস্যা থেকে থাকে তাহলে আমি না হয় আবার রিপিট করে দেবো। আর যদি অল ওভার ক্লিয়ার হয়ে থাকে তাহলে সিসি বলে লিখো, আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব। ঠিক আছে তো? আর যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে, তাই না, দু একজন আছে, তো তাদের জন্য তো আমি আর ইংলিশে বাবা আলোচনা করতে পারবো না, নাহলে সময় চলে যাবে। তোমরা একটু বাবা পড়ে নেবে। হ্যাঁ, পুরো জিনিসটার এখানে পুরো ইংলিশের মানে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে, কোনো জিনিসই বাকি দিইনি, সব জিনিসটাই কিন্তু এখানে মেনশন করা আছে। তোমরা যারা ইংলিশে রয়েছে তোমরা পড়ে নেবে। ওকে, আর তোমরা যারা বাংলাতে রয়েছে তোমরা একটু ওদের জন্য কম্প্রোমাইজ করার চেষ্টা করো, কারণ এগুলো তোমাদের কিছু কিছু টার্ম বুঝতে সুবিধা হবে বলে আমি করে দিয়েছি। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই, কিন্তু কোশ্চেন অ্যান্সারটা আমরা বাংলা ইংরেজি দুটো ভাষায় রেখেছি। চলো, আমি কিন্তু উত্তর বলবো না, তোমরা আগে উত্তর বলো, তারপরে আমি জানাবো। ফার্স্ট কোশ্চেন, আমি বাংলা কোশ্চেনটা পড়ছি। হ্যাঁ, বলছে বিকাশ হলো এমন একটি জীবনব্যাপী নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া যা গুণগত এবং পরিমাণগত উভয় পরিবর্তনকে অন্তর্ভুক্ত করে। নিচের কোন উক্তিটি এই ধারণাকে সবচেয়ে ভালোভাবে চিহ্নিত করে? বলো, যারা ক্লাস করছে সবাই বলবে, A to Z সবাই বলবে। আমি আশা করছি সবাই পারবে উত্তর দিতে, আমি মনে করি সবাই পারবে, এইটুকু বিশ্বাস তোমাদের উপরে আমার আছে। এবারে জানি না সেটা তোমরা কতটা মর্যাদা দিতে পারবে। ইয়েস, যতজন বা যারা যারা উত্তর দিতে পেরেছো, আমি দেখে আমার খুশি লাগছে যে তোমরা সঠিক উত্তরটা বলতে পারছো। ঠিক আছে, এবং এখান থেকে আমি মনে করতে পারি যে তোমরা কিন্তু মন দিয়ে সবাই ক্লাসটা শুনেছো, তাই তো? চলো কোশ্চেন নাম্বার 2 এর দিকে যাই। কোশ্চেন নাম্বার 2 বলছে কি দেখো, একটি 5 বছর বয়সী শিশু দুটি হাত ব্যবহার করে একটি বড় বল ধরতে পারে, কিন্তু 8 বছর বয়সে পৌঁছানোর পর সেই একই শিশু কেবল একটি হাত আঙ্গুল ব্যবহার করে একটি টেনিস বল ধরতে পারে। এই প্রগতিশীল পরিবর্তনটি বিকাশের কোন নীতিকে প্রদর্শন করে? চলো কোশ্চেন নাম্বার লিখে উত্তর দাও। হ্যাঁ, কোশ্চেন নাম্বার লিখে উত্তর দাও। সোমাল্য বাবা, 2 এর দাগের কোশ্চেন যখন 2 এর দাগেরই বলো, 3 এর দাগে যাওয়া দরকার নেই, আগে 2 এর দাগেরটা বলো। না, এটা যারা বি বলছো বাবা হবে না, একটু মনে হয় তোমাদের থিঙ্কিং প্রবলেম হচ্ছে। এটা যারা সি বলছে তারা সঠিক উত্তর বলেছে। এটা সামান্য থেকে বিশেষ, দেখো আমি একটু আগেই পড়ালাম, জেনারেল টু স্পেসিফিক, পুরো এই যে জিনিসটা কথাই উদাহরণ দেওয়া আছে, একটু আগেই পড়ালাম। আমি জানি না তোমাদের কনসেন্ট্রেশন ব্রেক হয়েছে কিনা, বাট আমি কিন্তু হচ্ছে কি দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি তোমাদের মানে সার্থকতা ভেবে। দেখো এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, আমি তোমাদের কিন্তু পড়িয়েছি, একটু আগেই পড়ালাম,
তোমার ভালো ভালো করে মনে আছে, দেখতে পাচ্ছ এই যে তারপর হচ্ছে কি তোমার কোথায় গেল, হাত দিয়ে সে ধরতে পারছে, এই জিনিসটা তোমাদেরকে কিন্তু আমি দেখালাম, তাই না? এই যে জেনারেল টু স্পেসিফিক, দেখতে পাচ্ছ এই যে জিনিসটা। তাহলে তোমরা কেন হচ্ছে বি বলছিলে, সামান্য থেকে বিশেষের অভিমুখ। এই যে উদাহরণ দেখতে পাচ্ছ, এই যে এটা। যাই হোক, একটু ভালো করে কোশ্চেনটা পড়ো, হ্যাঁ, ভুল করলে অসুবিধা আছে, তাই না? ভুল করলে সমস্যা আছে। চলো কোশ্চেন নাম্বার 3 দিকে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 3 বলছে যে পেঁয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশ শিখনের পথ নির্ধারণ করে, তাই না? এর তাৎপর্য কি, এর তাৎপর্য কি, কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার লিখে উত্তর দেবে, হ্যাঁ, 3-এর দাগের উত্তর কি হবে সেটা বলবে। ইয়েস, যারা যারা বি বলেছে একদম সঠিক উত্তর। শিখন সম্পন্ন হওয়ার জন্য বিকাশের স্তরের উপর ভিত্তি করে প্রজ্ঞামূলক প্রস্তুতি অপরিহার্য। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 4। বিকাশ এবং শিখনের মধ্যে সম্পর্কের বিষয়ে ভাইগোটস্কি দৃষ্টিভঙ্গি কিভাবে সবচেয়ে ভালোভাবে সারসংক্ষেপ করা যায়। ঠিক আছে, দেখো আমি ডাইরেক্ট কোশ্চেন দিইনি, আমি একটু তোমাদেরকে ঘুরিয়ে দিয়েছি আর কি। তার কারণ হচ্ছে কি, আমি জানি যে তোমরা যদি এই ধরনের কোশ্চেনের উত্তর পেরে যাও, তোমাদেরকে যাই কোশ্চেন দিক না কেন তোমরা পেরে যাবে, তাই না? আমি একটু ঘোরানোর চেষ্টা করেছি, সিটেড রিলেটেড কোশ্চেনগুলো করেছি আর কি। সিটেডে যেমন কোশ্চেন আসে সেই ধরনের কোশ্চেন করার চেষ্টা করেছি। তাতে তোমরা খুশি তো নাকি, না বেশি কষ্ট হয়ে যাচ্ছে, বেশি টাফ হচ্ছে না তো? ঠিক আছে তো? না না, ঠিক আছে। চলো এটা উত্তর হবে যারা যারা সি সি বলেছো, হ্যাঁ, নিকটবর্তী সীমা মানে যেটাকে আমরা জেডপিডি বলি, তৈরির মাধ্যমে শিখন বিকাশকে কি করে তার পথ দেখাচ্ছে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 5। বলছে যে নিচের কোনটি শারীরিক বিকাশের সূক্ষ্ম সঞ্চালনমূলক দক্ষতার একটি উদাহরণ। ফাইন মোটর ডোমেইন, এটা আমি আগেও করিয়েছি তোমাদের মডেল কোশ্চেনে, আমি বহুবার দিয়েছি, আমার পরিষ্কার খেয়াল আছে, এগুলো আমি করিয়েছি। এটা কিন্তু অপশন হবে বি এরটা, হ্যাঁ, আঙ্গুল ব্যবহার করে সুতোর মধ্যে ছোট ছোট পুঁতি লাগানো, এটা হচ্ছে ফাইন মোটর স্কিল। ঠিক আছে, ফাইন মোটর স্কিল। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 6। বলছে দেখো যে তোমার হচ্ছে কি মানব বিকাশকে গাণিতিকভাবে যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে দেখতে পাবো যে বিকাশ সমান বংশগতিক পরিবেশ। এই মিথস্ক্রিয়াটি কি নির্দেশ করে বলো? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা পরীক্ষায় দেয় আর কি, এটা পরীক্ষায় দেয়। ইয়েস, যারা যারা বি বলেছে একদম সঠিক। বিকাশ হলো প্রকৃতি এবং প্রতিপালনের পারস্পরিক ক্রিয়ার একটি গতিশীল এবং আনুমানিক অনুমানিত হচ্ছে কি ফল। ঠিক আছে, এটা অপশন যারা যারা বি বলছো একদম সঠিক। আমি দেখতে পাচ্ছি তোমরা ম্যাক্সিমাম জন কিন্তু সঠিক উত্তর দিতে পারছো, এটা আমি খুশি। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলি, নোটসপত্র কেউ পাচার করছো না তো? কেউ পাচার করবে না, এটা খুব দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে, এটা তোমরা যারা জয়েন করেছো তোমাদের জন্য। এসএসসির সময় সাংঘাতিক ভাবে হয়েছিল, এটা হয়েছিল না? এসএসসির সময়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি এবারে হচ্ছে কি ওয়েবসাইটের মাধ্যমে দেবো। ঠিক আছে, দাঁড়াও, ডিজাইনটা হয়ে গেছে, এই মাসে লঞ্চ করছে, দাঁড়াও। চলো কোশ্চেন নাম্বার 7। এবার বলছে একজন শিক্ষক লক্ষ্য করলেন যে একটি শিক্ষার্থী বাড়িতে তীব্র মানসিক বা আবেগীয় আঘাতের সম্মুখীন হচ্ছে, যা তার একাডেমিক পারফরমেন্স এবং সহপাঠীদের মধ্যে সাথে সামাজিক মিথস্ক্রিয়াকে প্রভাবিত করতে শুরু করছে। এই দৃশ্যপটটি বিকাশের কোন নীতিকে প্রমাণ করে? ঠিক আছে, ভালো করে পড়ে উত্তর দাও। ঠিক আছে, আমি না হয় টাইম দিচ্ছি, ভালো করে পড়ে উত্তর দাও। কি হবে, কোশ্চেন নাম্বার লিখে উত্তর দাও। ঠিক আছে, তাতে সুবিধা হবে। চলো ইয়েস, যারা যারা বি বলেছো একদম সঠিক। বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক সম্পর্কযুক্ততার নীতি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 8। বলছে বৃদ্ধির হলো পরিমাণগত, যেখানে বিকাশ হলো গুণগত। এই উক্তিটি থেকে সবচেয়ে সঠিকভাবে সিদ্ধান্তে কি আসা যায়, তাই না? বৃদ্ধি হচ্ছে পরিমাণগত, বিকাশ হচ্ছে গুণগত, আমরা আলোচনা করেছি। এবারে এই কথা দ্বারা আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, কি হবে বলো? একদম 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 রুমিতা একদম আগে বলেছে অপশন সি,
তাহলে উত্তর হয়ে যাবে অপশান সি। বৃদ্ধি হলো বিকাশ নামক একটি ব্যাপক এবং সামগ্রিক প্রক্রিয়ার উপাদানের মতো। অপশান সি যারা যারা বলেছে একদম সঠিক উত্তর, ঠিক আছে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 9। আচ্ছা, এবার বলছে শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে পরিপক্কতার ধারণাটি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে পরিপক্কতার ধারণাটি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলো। কোশ্চেন নাম্বার 9। ইয়েস, তাহলে কি হবে? এটা বি এরটা হবে। জৈবিক কাঠামোগুলো প্রয়োজনীয়তার পরিপক্কতা অর্জন না করা পর্যন্ত শিখন কার্যগতভাবে প্রকাশ পেতে পারে না। চলো কোশ্চেন নাম্বার 10। আচ্ছা, আমি একটু না কোশ্চেন অ্যান্সারগুলো একটু ফাস্ট করার চেষ্টা করছি, তার কারণ হচ্ছে কি আমাদের লাইফ সায়েন্সের ক্লাস আছে, WB সেট, তাই না, ডিসেম্বরে পরীক্ষা সেটের। চলো এবার বলছে বিকাশের হারের ক্ষেত্রে ব্যক্তি বৈষম্য বোঝা একজন শিক্ষককে কিভাবে সাহায্য করে। ব্যক্তি বৈষম্যকে কিভাবে তুমি বুঝবে আর কি। ইয়েস, বলো। একদম বি ইজ দ্য রাইট অ্যান্সার। বিভিন্ন শিশুর অনন্য শিখনের গতির সাথে সামঞ্জস্য রেখে পৃথক পৃথক শিখন কৌশল ডিজাইন করতে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 11। বলছে যে তোমার হচ্ছে কি শিক্ষামূলক মনোবিজ্ঞানে নিচের কোনটি শিখনের সবচেয়ে সঠিক সংজ্ঞা দেয়, তাই না, বলো। একদম এটাও বি হবে। অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে আচরণের সম্ভাবনার মধ্যে একটি অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন। চলো কোশ্চেন নাম্বার 12। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য মূর্ত বস্তু এবং খেলা ভিত্তিক পদ্ধতি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়, অন্যদিকে উচ্চ বিদ্যালয়ে বিমূর্ত তথ্যের প্রবর্তন করা হয়। হয়েছে? এবারে বলছে এই পাঠ্যক্রমের নকশাটি সাধারণত সরাসরি বিকাশের কোন দিকের সাথে সামঞ্জস্যপূর্ণ, বলো। তাহলে অপশান সি, জ্ঞানীয় বা প্রজ্ঞামূলক ক্ষেত্র, ঠিক আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 13। বলছে যদি একটি শিশুকে তার জীবনের শুরুর বছরগুলোতে সম্পূর্ণ সামাজিক বিচ্ছিন্নতায় রাখা হয়, তবে বিকাশের কোন ক্ষেত্রটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তৈরি হয়, ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে অপশান বি, ভাষা এবং সামাজিক আবেগীয় বিকাশ, তাই না, ভাষা এবং সামাজিক আবেগীয় বিকাশ। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 14। বলছে বিকাশ সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক নয়, ভালো করে দেখবে। নট কারেক্ট বলেছে, হ্যাঁ, নট কারেক্ট। কুইক, নট কারেক্ট। এই নট কারেক্ট বলেছে অর্পিতা, ভালো করে পড়ো। এখানে বলেছে নট কারেক্ট, তাহলে সি এরটা হবে, তাই না, কারণ বিকাশ হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, ঠিক আছে। তারপরে এই বিকাশ রৈখিক নয়, এটি সরলরৈখিক প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এটা বিকাশ হচ্ছে এই পরিবর্তনটা, ঠিক আছে। তাহলে এটা দেখো বিকাশ বলছে সম্পূর্ণ এলোমেলো, এরকম তো নয়, তাহলে এটা হচ্ছে কি তোমার ভুল আছে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 15। বলছে একজন শিক্ষক এমন কিছু শ্রেণীকক্ষ ক্রিয়াকলাপে নকশা করেছেন যা দলগত আলোচনা, সহপাঠী শিক্ষণ এবং সহযোগিতামূলক প্রকল্পে দাবি করে। তাহলে সেক্ষেত্রে শিক্ষক মূলত শিক্ষণের উন্নতির জন্য বিকাশের কোন ক্ষেত্রটিকে লক্ষ্য করছেন, বলো। এটা খুব ভালো কোশ্চেন, কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই না। কোশ্চেন নাম্বার 15। ইয়েস, অপশন সি, এটা কিন্তু সামাজিক এবং আন্তঃব্যক্তি ক্ষেত্র, অর্থাৎ সোশ্যাল এবং ইন্টারপার্সোনাল ডোমেইন। চলো কোশ্চেন নাম্বার 16। প্রতিটি শিশু তাদের নিজস্ব অনন্য গতিতে বিকশিত হয়, কিন্তু তারা সবাই মাইল ফলকগুলির একটি অনতিদূর ক্রম অনুসরণ করে। এই উক্তিটি বিকাশের কোন দুটি নীতির সহাবস্থানকে তুলে ধরে? একদম বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যান্ড ইউনিফর্ম প্যাটার্ন, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 17। আচ্ছা, শিক্ষণের প্রস্তুতি পরিভাষাটি মৌলিকভাবে কিসের উপর প্রতিষ্ঠিত? শিক্ষাগত প্রস্তুতি বা শিক্ষণের প্রস্তুতি পরিভাষাটি মৌলিকভাবে কিসের উপর প্রতিষ্ঠিত? তাহলে এটা উত্তর হবে অপশন সি, তাই না, শিক্ষার্থীর শারীরিক ও মনস্তাত্ত্বিক পরিপক্কতার উপর। চলো কোশ্চেন নাম্বার 18।
আবেগ নিয়ন্ত্রণ করা, সহানুভূতি বোঝা, আত্মসচেতনতা গড়ে তোলা বিকাশের কোন ক্ষেত্রের মূল উপাদান? বলো। এটাও ভালো প্রশ্ন, হ্যাঁ এটাও ভালো প্রশ্ন। একদম অপশন বি, এটা হচ্ছে ইমোশনাল অ্যান্ড ইফেক্টিভ হচ্ছে ডোমেইন, ইফেক্টিভ ডেভেলপমেন্ট। আবেগীয় হচ্ছে কি তোমার ক্ষেত্র আর কি, প্রাক্ষবিক এবং আবেগীয় ক্ষেত্র। চলো কোশ্চেন নাম্বার 19, শিখন এবং পরিপক্বতা, লার্নিং এবং ম্যাচুরেশনের মধ্যে কি পার্থক্য আমরা দেখতে পাবো? লার্নিং এর সাথে আমরা ম্যাচুরেশনের মধ্যে কি ডিফারেন্স দেখতে পাবো? বলো। একদম একদম, যারা যারা বি বলতে পেরেছো বা পারছো তোমরা কিন্তু একদম সঠিক, 100% তোমরা সঠিক। চলো কোশ্চেন নাম্বার 20 এবং এটা লাস্ট কোশ্চেন। বলেছে দেখো যে একজন অন্তর্ভুক্তিমূলক শিক্ষককে একটি শিক্ষার্থীর আচরণের গুণগত মানিয়ে নেওয়া এবং পরিমাণগত বৃদ্ধির চার্ট উভয়ই মূল্যায়ন করতে হবে। এই সামগ্রিক পদ্ধতিটি প্রয়োজনীয় কারণ কি? ঠিক আছে, কি কারণে করবে আর কি? একদম, তাহলে যাতে করে হচ্ছে দেখো শিখন এবং বিকাশ হলো বহুমাত্রিক এবং পরস্পর সম্পর্কযুক্ত, যার জন্য একটি হচ্ছে সামগ্রিক মূল্যায়নের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো ঘাবড়ে যাওয়ার কারণ নেই। স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি কি এসএসসি পাস করাচ্ছেন না এক্সটেন্ড চলছে? না না, আমাদের হচ্ছে কি এসএসসিটা আগে 2025 সালেটা ফাইসালা হোক, তাই না? ওদেরকে ইন্টারভিউ করাচ্ছি না, ওরা হচ্ছে কি মানসিকভাবে ভেঙে পড়বে। যতক্ষণ না পর্যন্ত 2025 সালের ফাইসালা কিছু না হয় ততক্ষণ পর্যন্ত আমি প্রতিজ্ঞা করেছি এসএসসি নতুন বেশ শুরু করবো না। ঠিক আছে, কোনোভাবেই শুরু করবো না। এখন আমাদের হ্যাঁ, এখন আমাদের হচ্ছে কি অন্যান্য বেস চলছে, সেগুলো হচ্ছে কি চলবে। এখন আমাদের পিএসসি মিশনারি চলছে, গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট চলছে, আপার প্রাইমারি চলছে, ডাব্লিউবি সেট পরীক্ষার প্রস্তুতি চলছে, তারপরে ইন্টারভিউ যেটা প্রিপারেশন চলছে। অতএব হচ্ছে কি এই মুহূর্তে আমি এসএসসির বেস শুরু করবো না। স্যার, স্যার শুনতে স্যার, পাচ্ছি। যদি নোটিফিকেশন দিতে এই 2025, এখন তো বলছে কি 2025 থাকো, আবার নতুন করে নোটিফিকেশন দেবে। তাহলে সেরকম করে ইন্টিমেশন পেলে আমার কাছে যদি পাকাপোক্ত খবর আসে তখন আমি শুরু করবো, আদারওয়াইজ আমি শুরু করছি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আর পড়া